দেখো, এর আগের দিন আমরা পড়েছিলাম পদার্থ কাকে বলে। পদার্থ আমরা কাকে বলবো? যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয়, তাকে আমরা পদার্থ বলি। পদার্থের কয়টি অবস্থা বলো তো? পদার্থের 3টি অবস্থা। কি কি? একটা হচ্ছে কঠিন, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। তাহলে পদার্থের অবস্থা হচ্ছে 3টি। আমরা জানবো পদার্থ কাকে বলে। পদার্থ তাকেই বলবো আমরা যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয়, তাকে আমরা পদার্থ বলবো। তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে এমন একটা উদাহরণ দাও যেখানে পদার্থের 3টি অবস্থায় বর্তমান, তুমি কি উত্তর দেবে? বলবে বরফ। বরফ অবস্থায় যখন থাকে, জল যখন বরফ হয়ে যায় তখন তাকে আমরা বলি কঠিন। বরফ গলে যখন জল হয় তখন তাকে আমরা বলি তরল। এবং তরলটা যখন বাষ্প হয়ে উঠে যায় তখন তাকে কি বলি? গ্যাসীয়। তাহলে পদার্থের 3টি অবস্থা বিদ্যমান একটি উদাহরণের সাহায্যে বোঝা যাবে, সেটা হচ্ছে বরফ। তারপর আমরা যে একটা জিনিস দেখব, হাওয়া। হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে। তাছাড়া হাওয়ায় জলীয় বাষ্প থাকে। খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়। গ্লাসের বাইরের জলের ফোঁটাগুলো সেইভাবেই তৈরি হয়েছে। এই পাশে দেখো যে গ্লাসটা রয়েছে, গ্লাসের বাইরে কি হয়েছে? জলের ফোঁটা তৈরি হয়েছে। কি করে তৈরি হয়েছে? একটা গ্লাসের মধ্যে আমরা বরফ খণ্ড রেখেছি। বরফটা ধীরে ধীরে যখন গলতে শুরু করেছে, তার পাশ দিয়ে কি হয়েছে? বিন্দু বিন্দু আকারে জলীয় বাষ্প জমা হয়েছে। আর হাওয়াকে গ্যাসীয় মিশ্রণ বলা হচ্ছে কেন? হাওয়ার মধ্যে বিভিন্ন রকমের গ্যাস রয়েছে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, প্রোপেন, বিউটেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন টাইপের গ্যাস হাওয়ার সঙ্গে মিশে রয়েছে। তাই হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ। 24 পৃষ্ঠায় আমরা আরেকটা জিনিস দেখব। এখানে জল ফুটে জলীয় বাষ্প তৈরি করে। বাষ্প কথাটা এসছে ভাপ কথা থেকে। তাহলে তোমরা দেখলে জলের 3 রকম অবস্থা হয়। জল যখন কঠিন তখন তাকে আমরা বলি বরফ। বরফ গলে হয় তরল জল। আবার তরল জল ফোটালে পাওয়া যায় কি? জলীয় বাষ্প। বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব হলো জলের অবস্থার পরিবর্তন। এই প্রশ্নটা প্রতি বছর পরীক্ষায় দেয় যে জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো? উত্তর দিতে হবে বরফ। একখণ্ড বরফকে যদি রেখে দিই একটি পাত্রে, তাহলে সেই বরফটি গলে জলে পরিণত হয় এবং সেই জল থেকে, জলটাকে ফোটালে জল থেকে বাষ্প পরিণত হয় এবং বাষ্পটা থেকে আবার জল হয়। তাই জন্য বলা হয় যে জলের অবস্থার পরিবর্তন। নিচের প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করো, প্রয়োজনে শিক্ষিকা ও শিক্ষকের সাহায্য নাও। এখানে আমাদের 5টি প্রশ্ন দিয়েছে। এই 5টি প্রশ্নের উত্তর কি হবে আমরা একটু জেনে নিই। রোদ্দুরে যখন ভিজে গামছা রাখা হয়, গামছা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? ঠিকই তো, আমরা যখন ভিজে গামছা মেলে দিই স্নান টান করার পর বা কোনো হাত পা ধুয়ে মুছার পর গামছাটা তো ভিজে যায়, তখন আমরা যখন রোদ্দুরে দিই তখন গামছাটা শুকিয়ে যায়, কিন্তু জলটা কোথায় যায়? জলটা কি হয়? কিছুটা জল মাটিতে নেমে পড়ে, অর্থাৎ জলটা ঝরে পড়ে এবং কিছু জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। কিভাবে বাষ্প হয়? সূর্যের তাপে জলটাকে শোষিত হয়ে যায়। সূর্যের তাপ সরাসরি গামছার উপর পড়ে, তারপরে কি হয়? জলটা বাষ্প হয়ে উপরে উঠে যায়। এই জন্য জলটাকে আমরা দেখতে পাই না, গামছাটা শুকিয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? শীতকালে ঘাসে যে শিশির জমে তা আসে কোথা থেকে? জলীয় বাষ্প, যেগুলো পুকুর, নদী, খাল, বিল থেকে যে জলীয় বাষ্প তৈরি হয়, সেই জলীয় বাষ্প রাত্রে ঘনীভূত হয়ে মেঘের মাধ্যমে তা মাটিতে যখন থিতিয়ে পড়ে কোনো ঘাসের উপর বা কোনো কিছুর উপর, ভোরবেলা আমরা সেটাকে বিন্দু বিন্দু আকারে দেখতে পাই, সেটাকেই আমরা শিশির বলি। বিশেষ করে শীতকালে আমরা দেখতে পাই শিশিরের প্রকোপটা বেশি, কারণ শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি হয়, তোমরা দেখতে পাবে ভোরবেলা আকাশের দিকে তাকালে ঘন কুয়াশায় ভরে গেছে।
এর কারণ কি? রাস্তায় ধুলো বালি ধোঁয়া ইত্যাদি মিশে এবং জলীয় বাষ্প মিশে কী সৃষ্টি করে? কুয়াশা সৃষ্টি করে। এই কুয়াশাগুলো যখন আস্তে আস্তে থিতিয়ে পড়ে কোনো ঘাসের উপর বা কোনো গাছের উপর, সেটা শিশির আকারে জমা হতে থাকে। 3 নম্বর প্রশ্ন, জল ছাড়া আর কি জিনিস ঠান্ডা করলে জমে যেতে দেখেছো? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জল ছাড়া আর কি জিনিস ঠান্ডা করলে জমে যায়? যদি ঘিটাকে দেখো ফ্রিজে রেখে দাও বা এমনি রেখে দাও, ঘিটা শীতকালে জমে যায় দেখেছি। তারপরে কি, দুধকে তুমি রেখে দাও ফ্রিজের মধ্যে, দুধও জমে যাবে। তারপর চর্বি জাতীয় জিনিস, চর্বিটাকে গরম করলে তখন কি হলো? তেল একদম তরল পদার্থ হয়ে গেল, এবং সেই চর্বিটাকে যখন কোনো ঠান্ডা করলে সেটা কি শক্ত হয়ে যাবে। এছাড়া তোমরা দেখেছো দুধ থেকে যখন দই তৈরি হয়, দইটাকে জমে যেতে দেখেছো। 4 নম্বর প্রশ্ন, শীতকালে নারকেল তেলের শিশিতে তেল জমে কঠিন হয়ে গেছে, কি করে শিশির মধ্যে কিছু না ঢুকিয়ে তুমি তেল বার করে মাথায় মাখবে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। শীতকালে নারকেলের তেল আমরা দেখি যে প্রত্যেকেই নারকেল তেল শিশির জমে যায়। ওই নারকেলের শিশি আমরা যখন গায়ে মাখাবো বলে ভাবি, দেখি আর বার হচ্ছে না, তখন আমাদের কি করতে হয়? হয় তেলটাকে একটু গরম করে নিতে হয়, না হলে রোদ্রে রেখে দিতে হয় কিছুক্ষণ। কিছুটা তাপে নারকেলের তেলটা গলে যেতে থাকে, যখন পুরোপুরি গলে যায় তখন আমরা তেলটাকে বার করে মাখতে পারি। তাই জন্য শীতকালে নারকেলের তেলটা জমে কঠিন হয়ে গেছে বলে মনে হয়। এবার শিশির মধ্যে কিছু না ঢুকে তুমি তেল বার, যেহেতু রোদ্রের তাপ পেলে শিশির তেলটা গলে যায়, তাই জন্য আমার কিছু ঢোকানোর প্রয়োজন হয় না। তারপর যখন নরম হয়ে যায়, তেলটা জলের মতো হয়ে যায়, তখন আমরা বার করে মাথায় মাখতে থাকি। 5 নম্বর প্রশ্ন, সুতির জামা ইস্ত্রি করার সময় কাপড়ের একটু জল ছিটিয়ে রাখা হয়। এবার এই অল্প ভিজে কাপড়ে গরম ইস্ত্রি ঘষলে কি হতে দেখবে? সুতির জামা যখন আমরা ইস্ত্রি করি, আয়রন করি, তখন কি দেখি যে এখন তো ইলেকট্রিক ইস্ত্রি, যখন ইলেকট্রিক ইস্ত্রি ছিল না, যখন লোহার ইস্ত্রি কোনো উনানের উপর রেখে বা আঁচের উপর রেখে যখন গরম করা হতো, সুতির জামা কাপড়ের উপর জলটা ছিটিয়ে দিয়ে যখন ওটাকে আয়রন করা হতো, প্রেস করা হতো, তখন দেখবে হালকা হালকা ধোঁয়া বার হচ্ছে, মানে কি জলটা বাষ্প হয়ে উঠে যাচ্ছে। আমাদের লাস্ট এবং ফাইনাল কোয়েশ্চেন, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন। প্রকৃতিতে কীভাবে জলের অবস্থার পরিবর্তন ঘটে সেটা আমরা একটু জেনে নিই। ভালো করে আমার সাথে সবাই পড়ে নাও। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ধুলোর কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়ে তৈরি হয় মেঘ। কখনো কখনো সেই জল আরও ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে। কালবৈশাখী ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে, আমরা বলি শিল পড়ছে। শিলা মানে পাথর, যদিও ওগুলো পাথর নয়, তবুও কঠিন তো বটেই। ওই শিলা থেকেই শিল কথাটা এসেছে। তোমাকে যদি বলা হয় প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন কীভাবে ঘটে, তুমি কি বলবে? যে সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। সেই বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠা ধুলো বালি ধোঁয়া ইত্যাদি মিশে কী সৃষ্টি হয়? মেঘ তৈরি হয়। সেই মেঘটা যখন ঘনীভূত হয়ে যায়, আরও ঠান্ডা হয় মেঘটা, বরফের সেগুলো কি হয়, যখন প্রচণ্ড মেঘ করে এবং সেই জল আরও ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে। কালবৈশাখী ঝড়ের সময় সেগুলো এই টুকরোগুলো আস্তে আস্তে শিল হিসাবে মাটিতে পড়ে এবং তার সাথে সাথে বৃষ্টির কণা হিসাবে পড়ে এবং বৃষ্টিগুলো আবার সেই জলে মিশে যায়। তাহলে প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন এইভাবে ঘটে। প্রথমে তৈরি হচ্ছে জলীয় বাষ্প থেকে মেঘ থেকে আবার বৃষ্টি থেকে আবার জলটা বাষ্পীভূত হয়ে উঠে যাচ্ছে। এই পড়ার মধ্যে যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে বোঝার জন্য, তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি আরও একবার বুঝিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।